বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু তার ইতিহাস ছোট নয়, তার সংগ্রাম ছোট নয়, তার সম্ভাবনাও ছোট না। এই দেশ রক্ত দিয়ে স্বাধীন হয়েছে, নিজের পরিচয়ে নিজে করেছে। তবু প্রশ্ন থেকেই যায়, 50 বছরের বেশি সময় পার হলেও বাংলাদেশ কেন আজও নিজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য দেশের দিকে তাকিয়ে থাকে। ভারত বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, এই কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, স্কুলের বইয়ে, নিউজের হেডলাইনে, রাজনীতিবিদদের বক্তৃতায়। কিন্তু আজ আমি প্রশ্ন করতে চাই, বন্ধুত্ব কি প্রশ্নের ঊর্ধ্বে? যদি বন্ধুত্বই হয়, তাহলে বন্ধুত্ব কি কাঁটাতারের বেড়া দিয়ে হয়? বন্ধুত্ব কি নদীর পানি আটকে রেখে হয়? কেন ভারত বাংলাদেশের সীমান্তে এত লাশ পড়ে? নাকি এটি এমন এক সম্পর্ক যেখানে একটি দেশ কথা বলে, অন্য দেশ শোনে? যখন ক্ষমতা প্রশ্ন শুনতে চায় না, যখন সিদ্ধান্ত নেওয়া হয় অন্য একটি দেশের সম্মতি ছাড়াই, যখন দুর্বল প্রতিবেশীকে চুপ থাকায় শেখানো হয়, তখন সেটার নাম বদলালেও আচরণ বদলায় না। 1971 সালে রক্তের বিনিময়ে যে সম্পর্ক শুরু হয়েছিল, আজ 50 বছর পরেও সেই সম্পর্ক কি সমান? আজ আমরা দেখব কিভাবে বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় নিয়ন্ত্রণে, কিভাবে মানচিত্রে কোনো সীমান্ত না বদলিয়েও একটি দেশ অন্য দেশের উপর প্রভাব বিস্তার করে। এটা কনস্পিরেসি না, এটা জিওপলিটিক্স। জিওপলিটিক্সে কেউ কখনো খারাপ হয় না, কেউ হয় শক্তিশালী আর কেউ দুর্বল। কিন্তু ইতিহাস কখনো স্থির থাকে না, সময়ের সাথে বন্ধুত্ব বদলায় আর ক্ষমতা সবকিছু নতুন করে লেখে। প্রশ্ন হলো, বাংলাদেশ কোনটা? সাল 1971। বাংলাদেশ তখন জন্ম নিচ্ছে রক্তের ভিতর দিয়ে। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে মুক্তিবাহিনীর লড়াই, গণহত্যা, শরণার্থী স্রোত, ধ্বংসাত্মক কর্মসূচি। এই সময় ভারত বাংলাদেশের পাশে দাঁড়ায়, সামরিক সহায়তা দেয়। কূটনৈতিকভাবে ভারত বিশ্বকে জানায় এটা একটি মানবিক সংকট। ইতিহাস এটা স্বীকার করে, বাংলাদেশও স্বীকার করে। 1971 সালে ভারত বাংলাদেশকে সাহায্য না করলে বাংলাদেশ কি তখন স্বাধীন হতো? হ্যাঁ, হতো, তবে সময়টা আরও বেশি লাগতো এবং রক্তও বেশি ঝরত। এই সাহায্যের ইতিহাস বাংলাদেশে একটি শব্দ তৈরি করেছে, কৃতজ্ঞতা। রাষ্ট্র কি কৃতজ্ঞতায় চলে, নাকি চলে স্বার্থে? সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু প্রশ্ন থেকে যায়, কৃতজ্ঞতা কতদিন নীতি হতে পারে? বাংলাদেশের স্বাধীনতা কোনো দান ছিল না, বাংলাদেশের স্বাধীনতা নিজের রক্তে কিনেছে। ভারত সাহায্য করেছে কারণ তার স্বার্থে ছিল। কিন্তু একজন বিশ্লেষক হিসেবে আমাদের এটাও বুঝতে হবে, রাষ্ট্র কখনো আবেগে কাজ করে না, রাষ্ট্র কাজ করে স্বার্থে। ভারতের স্বার্থ কি ছিল? ভারত কেন সাহায্য করেছিল? কারণ রাষ্ট্র কখনো কান্নায় সিদ্ধান্ত নেয় না, রাষ্ট্র সিদ্ধান্ত নেয় মানচিত্র দেখে। 1971 সালে ভারতের সামনে কি এমন সুযোগ ছিল? নাম্বার 1, পাকিস্তানকে 2 ভাগ করা। 2, পূর্ব সীমান্তে একটা অনুগত রাষ্ট্র তৈরি করা। 3, দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব নেয়ার সুযোগ। এই 3টা সুযোগ ভারতের সামনে একসাথে এসেছে বাংলাদেশের রক্তের দামে। এটা নিষ্ঠুর শোনায়, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি নিষ্ঠুরই হয়। এখানে বন্ধুত্ব ছিল, কিন্তু কৌশলও ছিল। আর আন্তর্জাতিক রাজনীতিতে এই 2টা একসাথেই চলে। এটা অপরাধ না, এটা জিওপলিটিক্স। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন এই কৃতজ্ঞতা তারা আজীবন দাবি করে। ডিক্টেটররা ঠিক এটাই করে, তারা বলে আমরা তোমাকে বাঁচিয়েছি। সাল 1975, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হলো। বাংলাদেশ হঠাৎ করেই নেতৃত্বশূন্য, দুর্বল এবং অস্থির হয়ে পড়ে। এই অস্থিরতার মধ্যেই একজন মানুষ উঠে আসেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটা দুর্বল রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা হলো সে জানে না সে কোথায় দাঁড়িয়ে আছে। জিয়াউর রহমান সেই জায়গাটাই বদলাতে চেষ্টা করেন। তিনি বুঝেছিলেন, বাংলাদেশ যদি শুধুমাত্র একটি দেশের উপরে নির্ভরশীল হয়, তাহলে সে কখনোই সমান হতে পারবে না। তিনি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন, বন্ধুত্ব থাকবে কিন্তু নির্ভরতা থাকবে না। তিনি দেখাতে চেয়েছিলেন বাংলাদেশ কারো বাফার স্টেট না, বাংলাদেশ নিজেই একটি প্লেয়ার। বাংলাদেশ সবসময় দুর্বলও ছিল না, বাংলাদেশকে দুর্বল ভাবা হয়েছে, দুর্বল করে রাখা হয়েছে। যখন নেতৃত্ব স্পষ্ট ছিল, বাংলাদেশ নিজের অবস্থান তৈরি করতে পেরেছিল। তাহলে প্রশ্নটা আরো বড় হয়ে যায়, যদি বাংলাদেশ একসময় নিজের অবস্থান নিজে তৈরি করতে পারে, তাহলে আজ কেন সে আবার অনেক ক্ষেত্রে নীরব হয়ে যায়? ভারতের দৃষ্টিতে বাংলাদেশ আর শুধু বন্ধু নয়, সে একটি বাফার স্টেট। চীন, পাকিস্তান, উত্তর পূর্ব ভারত মানে 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদ, এই সব কিছুর মাঝখানে বাংলাদেশ একটি কৌশলগত স্থান। আর দুর্বল রাষ্ট্র মানেই কৌশলগত সম্পদ। এখান থেকেই বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় নির্ভরতায়। আর আন্তর্জাতিক রাজনীতিতে যে দেশ বেশি নির্ভরশীল সে কখনো সমান হয় না। বাংলাদেশকে ভারত কখনো সম্পূর্ণ সার্বভৌম এবং সমান হিসেবে দেখেনি। সে দেখেছে তার সামনে একটি বাফার স্টেট। আর বাফার স্টেট কখনো নিজের শর্তে চলে না। বাফার স্টেট মানে এমন একটি রাষ্ট্র যেখানে তার নিজের জন্য গুরুত্বপূর্ণ না, সে গুরুত্বপূর্ণ এই জন্য কারণ তার পাশে অনেকগুলো শক্তিশালী রাষ্ট্র অবস্থান করছে, সেই জন্য। আর ইতিহাসে এমন রাষ্ট্র নতুন না, নেপাল, চীন ও ভারতের মাঝে, আফগানিস্তান, রাশিয়া ও ব্রিটিশ ভারতের মাঝে, বেলজিয়াম,
ইউরোপের দেশগুলোর মধ্যে। এই রাষ্ট্রগুলোর কাজ একটাই, ধাক্কা সামলে নেয়া। প্রশ্ন হলো, বাংলাদেশে কি তেমন একটি রাষ্ট্র? উত্তর পূর্ব ভারত মানে সেভেন সিস্টার্সের বিদ্রোহ, চীনের ছায়া, পাকিস্তানের হিসাব, এই তিনটার মাঝখানেই বাংলাদেশ একটি দেয়াল। ডিক্টেটররা সবসময় দেয়াল বানায়, কারণ দেয়াল প্রশ্ন করে না, দেয়াল শুধু আঘাত নেয়। বাংলাদেশের কূটনীতি এই জায়গাতেই আটকে আছে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, আর উৎপত্তিস্থল ভারতের ভিতরেই। এটা একটি প্রাকৃতিক বাস্তবতা, কিন্তু রাজনৈতিকভাবে এটা একটি বড় চ্যালেঞ্জ। ফারাক্কা ব্যারেজের পর বাংলাদেশ প্রথম বুঝতে পারে উজানের সিদ্ধান্ত ভাটির জীবনে কত বড় প্রভাব ফেলে। ফারাক্কা বাঁধ, তিস্তা চুক্তি, ঝুলে থাকা উত্তরাঞ্চলের কৃষি এবং পরিবেশগত সমস্যার সৃষ্টি করে। সবসময় যুদ্ধ করতে ট্যাঙ্ক লাগে না, কখনো কখনো একটা বাদই যথেষ্ট। বাংলাদেশের 54টি নদী ভারত থেকে এসেছে। মানে কি? মানে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের পানি, বাংলাদেশের খাবার সবকিছু আপস্ট্রিম কন্ট্রোলের অধীনে। বাংলাদেশকে না ছুঁয়েই একটি দেশ হাঁটু গেড়ে বসাতে পারে। বাংলাদেশের নদী প্রায়শই একমাত্র যোগাযোগের পথ। ব্রহ্মপুত্র নদীর উপরে প্রায় 10 কোটি মানুষ নির্ভরশীল। এটা শুধু একটি নদী না, এটা বাংলাদেশের উত্তরাঞ্চলের শ্বাস প্রশ্বাস। ভারতে বাঁকনেয়া নদী উপত্যকা এবং রাস্তাগুলো খুবই বিপজ্জনক। বাংলাদেশে এই নদী উপনদীগুলো শোষিত, মানুষের জীবন ঝুঁকিতে। অবৈধভাবে নদী পার হওয়া, নৌ চলাচলের ঝুঁকি প্রায়শই জীবনহানির কারণ হয়। বাংলাদেশে আজও হাজার হাজার মানুষ নদী পার হয় কোনো সেতু ছাড়া, কোনো নিরাপত্তা ছাড়া, কোনো রাষ্ট্রীয় দায় ছাড়া। নৌকা ডুবে যায়, লঞ্চ উল্টে যায়, শত শত মানুষ মারা যায়, আর পরদিন খবরে আসে দুর্ঘটনা। এই দুর্ঘটনাগুলো কি সত্যিই দুর্ঘটনা, নাকি এগুলো ব্যবস্থাগত অবহেলার ফল? যখন নদী একমাত্র রাস্তা হয়, আর সেই রাস্তায় যদি নিরাপদ না হয়, তখন সেটা পরিবহন সমস্যা না, এটা একটি মানবিক বিপর্যয়। তিস্তা একটি ছোট নদী, তার প্রভাব বিশাল। উত্তরবঙ্গের কৃষি, খাদ্য নিরাপত্তা, জীবনধারা সবকিছু এই নদীর উপর নির্ভরশীল। শুষ্ক মৌসুমে তিস্তা প্রায় মরে যায়, আর বর্ষাকালে দাদাবাবুদের পানির ফলে মারা যায়। এটা প্রাকৃতিক না, এটা ম্যানমেড, কারণ উজানের পানি। গঙ্গা বাংলাদেশে, যার নাম পদ্মা। এই নদী বাংলাদেশের মধ্যাঞ্চলের মেরুদণ্ড, কিন্তু ফারাক্কা ব্যারেজের পরে এই নদীর চরিত্র বদলে গেছে। বর্ষায় অতিরিক্ত পানি, শুষ্ক মৌসুমে শূন্যতা, নদীর স্বাভাবিক প্রবাহ থাকে না, ফসল নষ্ট হয়, মৎস্য সম্পদ ধ্বংস, মানুষ হয় বাস্তুচ্যুত। ফারাক্কা শুধুমাত্র একটি বাঁধ নয়, এটা একটি রিমোট কন্ট্রোল, যার সুইচ এই ভাটির হাতে নেই। গুলি না চাললেও একটি দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে যখন তার নদী শুকিয়ে যায়। ফারাক্কা বাঁধ 1975 সালে চালু হয়। ফলাফল, বাংলাদেশ কিছু বলার আগেই পানি আটকে দেওয়া হয়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী মরে গেল। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী শুকিয়ে যাওয়া, লবণাক্ততা, কৃষি ধ্বংস। এরপরে আসলো তিস্তা চুক্তি। 30 বছর শুধুমাত্র আশ্বাস, কারণ ভারতের রাজ্য রাজনীতি বাংলাদেশের অস্তিত্বের চেয়েও গুরুত্বপূর্ণ। এক লাইনে পাওয়ার ইমব্যালেন্স ধরা পড়ে। যখন পানি অন্য দেশের হাতে থাকে, স্বাধীনতা তখন শুধু পতাকায় থাকে। দশকের পর দশক ধরে এই চুক্তিগুলো ঝুলে আছে। বাংলাদেশ চায় ন্যায্য হিস্সা, ভারত বলে স্টেট প্রবলেম। কিন্তু প্রশ্ন হলো, একটা দেশের ইন্টারনাল পলিটিক্স আরেকটি দেশের অস্তিত্বকে কতদিন আটকে রাখবে? এটা কোনো আবেগের কথা না, এটা বেঁচে থাকার প্রশ্ন। কারণ পানি মানেই জীবন, আর জীবন যখন অন্য দেশের সুইচে থাকে, তখন সেটাকে বন্ধুত্ব বলা হয় না, কারণ নদী ছাড়া বাংলাদেশ নেই। পানি যখন রাজনীতির অস্ত্র হয়, তখন যুদ্ধের দরকার পড়ে না। প্রশ্ন ওঠে, লাভ কার, ছাড় কে দিচ্ছে? ডিপ্লোমেসি এখানে বন্ধুত্বের গল্প বলে, কিন্তু অর্থনীতি বলে ভিন্ন কথা। ভারত বাংলাদেশের সীমান্ত বিশ্বের বড় স্থল সীমান্তগুলোর মধ্যে অন্যতম, কিন্তু এই সীমান্তের পরিচয় কি? কাঁটাতার, গুলির শব্দ, লাশ। ভারত বলে চোরাচালান ঠেকাতে গুলি, বাংলাদেশ বলে নিরীহ মানুষ মারা যাচ্ছে। প্রশ্ন হলো, বন্ধুত্বের সীমান্তে কেন এত লাশ পড়ে? ভারত বাংলাদেশের সীমান্তে কেন এত গুলি? কারণ গুলি সস্তা। একজন কৃষক মারা গেলে সেখানে কোনো যুদ্ধ শুরু হয় না। সত্যিটা কি? সত্যি হলো, বন্ধুত্বপূর্ণ সীমান্তে শুট টু কিল পলিসি চলে না। চলে শুধু তখনই যখন এক পাশ জানে অন্য পাশ কিছুই করবে না, কিন্তু একটা বার্তা যায়, লিমিট ক্রস করো না। বন্ধুত্বে বার্তা পাঠাতে গুলি লাগে না, সরকারি ভাষায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিন্তু প্রশ্ন হলো, এই নিরস্ত্র মানুষগুলো কি নিরাপত্তার হুমকি? এই মৃত্যু নিয়ে ভারতের মূলধারার মিডিয়াগুলো নীরব থাকে। বাংলাদেশ প্রতিবাদ করে, ফলাফল নীরবতা। কিন্তু রিপোর্টে লেখা হয় বর্ডার ইনসিডেন্ট। এটা ইনসিডেন্ট না, এটা প্যাটার্ন। নিরস্ত্র মানুষকে গুলি করে মারা
আর সেটাকে সিকিউরিটি থ্রেট বলা এটা শক্তি নয়, এটা ক্ষমতার অপব্যবহার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সবাই অভ্যস্ত হয়ে গেছে। ডিক্টেটররা জানে ফেয়ার ইজ চিপেস্ট দেন ডিপ্লোমেসি। হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন সংস্থায় এই বিষয় নিয়ে অনেকগুলো রিপোর্ট প্রকাশ করেছে। একজন বিশ্লেষক হিসেবে বলি, এই দায় শুধু একটি দেশের না, দুই দেশেরই দায় আছে। কিন্তু প্রশ্ন একটাই, বন্ধুত্বপূর্ণ সীমান্তে কেন এত মৃত্যু ঘটে? যখন ইউরোপের দেশগুলো তাদের সীমানাগুলো খুলে দেয়, তখন ভারত এবং বাংলাদেশের সীমান্তে আমরা শুধু লাশ গুনি। এটা কূটনৈতিক ব্যর্থতা। বাংলাদেশের জন্য এটা কূটনৈতিক ইস্যু না, এটা মানুষের জীবনের প্রশ্ন। এখানে সমাধান দরকার আবেগ দিয়ে না, ইনস্টিটিউশন কোঅপারেশন দিয়ে। বাণিজ্য মানেই উন্নয়ন, এই লাইনটা সুন্দর শোনায়, কিন্তু সব বাণিজ্য সমান হয় না। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যের অংশীদারের একটি। এটা সুযোগ, কিন্তু সেই সাথে চ্যালেঞ্জও। বাণিজ্যিক সংখ্যা দেখলে আপনি বুঝতে পারবেন বাণিজ্য ঘাটতি বিশাল। বাংলাদেশ ভারত থেকে অনেক আমদানি করে, কিন্তু রপ্তানি করে কম। ট্রানজিট, বন্দর ব্যবহার, বিদ্যুৎ, জ্বালানি সবকিছুতেই বাংলাদেশ ধীরে ধীরে ভারতের উপর নির্ভরশীল হচ্ছে। বিকল্প কমে গেলে আধিপত্য কমে। সহযোগিতা ভালো, কিন্তু যখন বিকল্প থাকে না, তখন সেটা নির্ভরতা। আর নির্ভরতা মানেই আলোচনার টেবিলে দুর্বল। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কেন এত বছরেও এই অবস্থান থেকে সরে আসতে পারেনি? কারণ একটাই, বাফার স্টেট নিজের শর্তে চলে না, সে চলে অন্যের শর্তে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, এটি কৌশলগত করিডোর। উত্তর পূর্ব ভারত মানে সেভেন সিস্টার্স, চীন, বঙ্গোপসাগর, সব রাস্তা এসে মেশে এখানেই। তাই প্রশ্ন ওঠে, ভারত কি শুধু বন্ধু, নাকি পর্যবেক্ষক, নাকি প্রভাবক? ভারতের নিরাপত্তা মানসিকতায় বাংলাদেশ এখনও পূর্ব পাকিস্তানের ছায়া বহন করে। এই ভয় প্রকাশ্যে বলা হয় না, কিন্তু নীতিতে সেটাই স্পষ্ট। বাংলাদেশ যেন কখনোই পুরোপুরি স্বাধীন স্ট্র্যাটেজিক খেলার হয়ে না উঠতে পারে, এটাই ভারতের লক্ষ্য। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের কূটনৈতিক প্রস্তুতি, কারণ শক্ত দেশ মানেই সত্য কূটনীতি তৈরি করে। বাংলাদেশ যদি নিজের স্বার্থ স্পষ্ট না করে, অন্য কেউ সেটা করবে না। কারণ একটি বন্ধুত্বপূর্ণ সরকার ভারতের নিরাপত্তার জন্য খুবই জরুরি। বন্ধুত্ব যখন শর্ত সাপেক্ষ হয়, তখন স্বাধীনতা প্রশ্নের মুখে পড়ে। এখানে সরাসরি হস্তক্ষেপের অভিযোগ নেই, কিন্তু কূটনৈতিক প্রভাব সবসময় বিদ্যমান। বাংলাদেশের রাজনীতি ভারতের কাছে সিকিউরিটি লাইফ, এটা অভিযোগ না, এটা স্ট্র্যাটেজিক ট্রুথ। আর যখন একটি দেশ অন্য একটি দেশের ইন্টারনাল পলিটিক্সে কমফোর্ট খোঁজে, তখন সেটা ইনফ্লুয়েন্স না, সেটা ডমিনেন্স। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি নৈতিক হয় না। বাংলাদেশ আজ 1975-এর দেশ না। অর্থনীতি বড় হয়েছে, জনসংখ্যা দক্ষ হচ্ছে, ভূ রাজনৈতিক গুরুত্ব অনেকাংশেই বেড়েছে। চীন, আসিয়ান, মধ্যপ্রাচ্য বিকল্প সম্পর্ক তৈরি হচ্ছে। এটাই বাংলাদেশের সুযোগ, ব্যালেন্স তৈরি করার। শক্ত অবস্থান মানে শত্রু বানানো না, সমান হয়ে দাঁড়ানো। বাংলাদেশ এখন আর একা নয়। বাংলাদেশ এখন শুধু একটি দেশ নয়, সে একটি ভূ রাজনৈতিক দাবার গুটি। চীন আছে তো বিনিয়োগ আছে, অবকাঠামো আছে। ভারত এটা পছন্দ করে না, স্বাভাবিক। বাংলাদেশ এখন দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে আছে। চ্যালেঞ্জ একটাই, কারোর ছায়ায় না গিয়ে বাংলাদেশের নিজের অবস্থান তৈরি করা, নিজের অবস্থান ধরে রাখা। 21 শতকে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে। ব্রিজ, পোর্ট, ইনফ্রাস্ট্রাকচার, ডিফেন্স কোঅপারেশন, বাংলাদেশের কাছে এটা উন্নয়ন, ভারতের কাছে এটা রেড অ্যালার্ট। কারণ চীন যদি বাংলাদেশে স্ট্র্যাটেজিক অবস্থান নেয়, তাহলে এই যে বাফার স্টেটের দেয়াল, সেটা দেয়াল থাকে না, সেটা হয়ে যায় দরজা। আর দরজা মানেই নিরাপত্তার দুঃস্বপ্ন। ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি, সেনাবাহিনী, অর্থনীতি, ডিপ্লোমেসি। আর বাংলাদেশ উন্নয়নশীল, দ্রুত এগানো, কিন্তু এখনো তুলনামূলক ছোট। এখানেই শুরু হয় বিগ ব্রাদার সিনড্রোম। বন্ধুত্বের ভাষায় কথা হয়, কিন্তু সিদ্ধান্তের সময় ভারসাম্য থাকে না। ছোট দেশকে বলা হয়, আমরা জানি তোমার জন্য কি ভালো, কিন্তু প্রশ্ন হলো, কে ঠিক করে দেবে কার জন্য কি ভালো? আজকের বাংলাদেশ কি একটি স্বাধীন রাষ্ট্র, নাকি কৃতজ্ঞতার চেইনে বাঁধা এক প্রতিবেশী? বন্ধুত্ব যেখানে নির্দেশ দেয়, সেখানে সম্মান থাকে না। এটা বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা। সব দোষ কি বাইরের? না, বাংলাদেশ নিজেও নিজেকে দেয়াল হিসেবেই ব্যবহার করতে দিয়েছে। দীর্ঘমেয়াদী পররাষ্ট্রনীতি নেই, স্ট্র্যাটেজিক ন্যারেটিভ নেই, জাতীয় ঐক্য নেই। এক সরকার যায়, আরেক সরকার আসে, কিন্তু বাফার স্টেট অবস্থান বদলায় না। একবার ভাবুন, এই দেয়াল যদি ভেঙে পড়ে, বাংলাদেশ যদি একবার বলে আমরা কারো বাফার স্টেট না, বাংলাদেশ যদি সত্যিকার অর্থেই স্ট্র্যাটেজিক নিউট্রাল নেয়, তাহলে কি হবে? ভারত অস্বস্তিতে পড়বে, চীন সুযোগ দেখাবে, বিশ্ব নতুন করে হিসাব কষবে। কারণ দেয়াল ভেঙে গেলে সবাইকে নতুন করে নিজের অবস্থান ঠিক করতে হয়। চূড়ান্ত সত্য হলো, বাংলাদেশ দুর্বল নয়, বাংলাদেশকে দুর্বল করে রাখা হয়েছে। কারণ শক্ত রাষ্ট্র নিজের স্বার্থে চলে, কিন্তু বাফার স্টেট সে চলে অন্যের প্রয়োজনে। ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো বা খারাপ, এই দুইটা শব্দে আটকানো যাবে না।
এটা স্বার্থের সম্পর্ক, এটাই বাস্তব। বাংলাদেশের সামনে এখন একটাই পথ, নিজেকে দুর্বল না ভেবে নিজের শক্ত অবস্থান তৈরি করা। কারণ যে দেশ নিজেকে ছোট মনে করে, পুরো পৃথিবী তাকে ছোট মনে করে। বাংলাদেশের ইতিহাস বলে এই দেশ নীরবতার জন্য জন্ম নেয়নি, এই দেশ প্রশ্ন করতে জানে, এবং প্রশ্ন করাটাই একটি দেশের শক্তি। এই ভিডিওর উদ্দেশ্য ভারতকে শত্রু বানানো নয়, বাংলাদেশকে ভিকটিম বানানোও নয়। উদ্দেশ্য একটাই, বাস্তবতাকে তুলে ধরা। বন্ধুত্ব তখনই সুন্দর যখন তার সমান হয়। বাংলাদেশ শত্রু চায় না, সে চায় সকলের বন্ধুত্ব, সে চায় সম্মান। এই ভিডিওর মূল উদ্দেশ্য বাংলাদেশের ভ্রম ভাঙানোর জন্য। বন্ধুত্ব তখনই সুন্দর যখন দুজনেই সমানভাবে কথা বলতে পারে। আর একটা দেশ যখন শুধু শোনে, সেটা বন্ধুত্ব না, সেটা নীরব চুক্তি। বাংলাদেশের সামনে আজ একটাই প্রশ্ন, সে কি নীরব থাকবে নাকি সমান হয়ে দাঁড়াবে? কারণ ইতিহাস নীরবদের মনে রাখে না। আজ আমি দেখিয়েছি একটি শক্তিশালী রাষ্ট্র তার প্রতিবেশীর উপরে ডিক্টেটরের মতো আচরণ করে। কারণ ডিক্টেটরশিপরা আজ চিৎকার করে না, সে চুক্তি করে, হাসে, বন্ধু বলে ডাকে, আর তারপর সমস্ত কিছুর সুইচ নিজের হাতে রাখে। সম্মান কেউ ভিক্ষা করে পায় না, সম্মান তৈরি করতে হয়। ইতিহাস প্রশ্ন করতে শেখায়, ভবিষ্যৎ উত্তর চায়। ক্ষমতা যখন প্রশ্ন সহ্য করতে পারে না, তখন সেখানে গণতন্ত্র থাকলেও ডিক্টেটরের মতো আচরণ করে। আপনি যদি মনে করেন এই ভিডিওটি সত্য আর অজানা ইতিহাস তুলে ধরেছে, তাহলে শেয়ার করুন, কমেন্ট করুন, কমেন্টে লিখুন পরের ভিডিও কোন বিষয় নিয়ে চান। আমি সাইফুল, দেখা হবে পরের ডকুমেন্টারিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।